আশা করি সবাই ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমি আলাপ করতে যাচ্ছি সাম্রাজ্যবাদী দস্যুদের দস্যুবৃত্তি। আবার বলছি, সাম্রাজ্যবাদী দস্যুদের দস্যুবৃত্তি। দস্যুবৃত্তিটা নূতন নয় এবং আজকে আলাপের কোনোটাই নূতন নয়। যারা ইতিহাস জানেন তারা এটা স্বীকার করবেন। দস্যুবৃত্তি আদিকাল থেকে, তবে ধরন সময় বিভিন্ন সময় এর পরিবর্তন দেখা গেছে। সভ্যযুগের ধরনটা অন্যরকম এবং দস্যুবৃত্তির উপকরণ অর্থাৎ অস্ত্রশস্ত্র বিভিন্ন সময় ছিল বিভিন্ন রকম, কিন্তু দস্যুবৃত্তিটা সাম্রাজ্যবাদী যুগে যে আকার ধারণ করেছে তার উপরে আজকে নাতি দীর্ঘ আলাপ করব। দস্যুবৃত্তির কে আড়াল করার জন্য অর্থাৎ শোষণ নিপীড়ন সাম্রাজ্যবাদীদের কার্যকলাপকে আড়াল করার জন্য এই দস্যুদের বিভিন্ন পথ পন্থা কৌশল আমরা দেখি। ধর্ম এখানে সবসময় একটা ভূমিকা দেখা যায়। এটা ধর্ম না, দস্যুরা ধর্মকে ব্যবহার করছে। ধর্মের কোনো দোষ নেই। ধর্মে চুরি ডাকাতি, মানুষ জবাই করা, খুন করা, অগ্নিসংযোগ এগুলা কোনো ধর্মে নেই। সেজন্য আমি ধর্মকে দস্যুরা ব্যবহার করছে কোন ভাবে। ধর্ম আছে পৃথিবীতে ৪,৩০০টি ধর্ম আছে উল্লেখযোগ্য, এবং আমরা তার অ্যাকশন দেখতে পারি অল্প কয়েকটা ধর্মের ভিতরে। এই ধর্মকে কেন্দ্র করে না হচ্ছে খুন খারাপি এমন কোনো দেশ নাই। প্রতিটি দেশে ধর্মকে এই দস্যুরা ধর্মকে পুঁজি করে তাদের হীন স্বার্থ এবং জনগণকে এই ধর্মের কথা বলে এখানে রাস্তায় নামিয়েছে। এটা আপনারা সবাই জানেন। হিজাব, বোরকা, তারপরে সন্ন্যাস ড্রেস, তারপর বৌদ্ধদের গেরুয়া ড্রেস, খ্রিস্টানদের ড্রেস, প্রতিটি ধর্মের নির্দিষ্ট কিছু পোশাক পরিচ্ছদ দেখা যায়। তারপরে হিজাব নিয়ে বর্তমানে ইরাকে কি হচ্ছে, ইরাকে দেখলাম মিডিয়ায় হাজার হাজার মেয়েরা হিজাব খুলে আগুনে পুড়িয়ে দিচ্ছে এবং হিজাবের নিচে তাদের প্যান্ট শার্ট, আধুনিক টি শার্ট গায়ে দেওয়া, এগুলো খুলে আগুনে পোড়াচ্ছে। বোরখা হিজাব একটা রাজনীতির দস্যুদের একটা কৌশল হিসেবে এরা মূল মানুষের যে সমস্যা, খাদ্য সমস্যা, 5টি মৌলিক সমস্যা, এই সমস্যার আন্দোলন বা এই সমস্যার কথাগুলা আড়াল করে রেখে এরা সামনে আনছে বিভিন্ন ধর্মের স্লোগান। হিন্দু ধর্মের স্লোগান আছে, মুসলমান ধর্মের স্লোগান আছে, এগুলো আপনারা জানেন। যিশু ধর্মের স্লোগান আছে, এগুলো জানেন। কিন্তু 5টি মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইসবের কোনো কথা নাই। এইগুলোকে সামনে এনে, বোরখাকে সামনে এনে, হিজাবকে সামনে এনে রেখে, ওই সন্ন্যাসদের ড্রেসকে সামনে এনে এরা জনগণকে রাস্তায় নামিয়ে এদের দুরভিসন্ধি পালন করতে দেখা যায়। এ হলো সাম্রাজ্যবাদী দস্যুদের একটা কৌশল। সাম্রাজ্যবাদী ব্যবস্থার এইসব কৌশল দিন দিন মানুষে জানতে পারছে এবং এই কৌশলগুলো থাকবে না।
সে ইরানের একটা মেয়েকে পুলিশ ধরে চ্যালেঞ্জ করে তোমার বোরকা পরা ঠিক হয় নাই। মেয়েটি বলতেছিল বারবার, আমি তো বোরকা পরেছি, আমার বোরকা ঠিক বেঠিক সেটা তো আপনার কি, আমি বোরকা তো পরে এসেছি। যাই হোক, মেয়েটাকে আঘাত করে পুলিশ মেয়েটাকে টর্চার করে মেয়েটি মারা যায়। বোরকা পরা তার ঠিক মতো হয়নি। কাজেই আমরা আরও যদি পিছিয়ে যাই, এই প্রাচীন যুগে মানুষ ঔষধ আবিষ্কার করত, অসুখের ব্যবস্থা করত, তখন পাদ্রীরা, বিশেষ করে তখন পাদ্রীর যুগ ছিল, পাদ্রীরা এই যে ওষুধ আবিষ্কার করছে তাকে পুড়িয়ে মারত, তাকে হত্যা করে ফেলতো। তার অপরাধ, পাদ্রীদের ধারণা অসুখ, অশান্তি খোদার সৃষ্টি। কাজী ওষুধ আবিষ্কার করা ও খোদার বিরোধিতা করা তখনকার মানুষের এই ধারণা ছিল, এবং পাদ্রীরা তাদেরকে পুড়িয়ে মেরেছে। বহু শতাব্দী পর্যন্ত আবিষ্কার উদ্বোধকদের উপরে এই পাদ্রী, পরবর্তীতে নানান ধরনের ধর্ম আমি উল্লেখ করছি, ধর্মীয় লোকেরা এই আবিষ্কার উদ্বোধনকে শত্রু মনে করতো এবং এদেরকে মেরে ফেলতো। আজকে এই সমস্ত কথাটা অনেকটা জ্ঞান বিজ্ঞান মানুষ বুঝতে পেরেছে এবং এই সমস্ত সমস্যাগুলো সমাধান হচ্ছে। এখন এই যে সমস্যাগুলো বলে আসতেছি, এগুলো আমি পিছনে আলাপ করেছি। বিশ্বের সাম্রাজ্যবাদী গ্যাং, বিশ্ব সাম্রাজ্যবাদী যে গ্যাংটা, এই গ্যাংটা কয়েকটা গ্যাংয়ে বিভক্ত, এবং গ্যাংগুলা তাদের যে লুণ্ঠন, পৃথিবীর সম্পদ লুণ্ঠন, এই সাম্রাজ্যবাদী দুষ্যরা পৃথিবীর কোথায় কি সম্পদ আছে সেগুলো খুঁজে বের করে এবং সেখানে যে তারা হানা দেয়, দস্যুবৃত্তিতে হানা দেয়। তার উদাহরণ ভেনেজুয়েলা, মদুরার তেল ক্ষেত্র, তেল ভান্ডারকে আক্রমণ করতে যেয়ে মোদি ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়, এবং আরও কতগুলো দেশকে থ্রেট দিচ্ছে, আমার কথা না শুনলে তোমাদের ওই একই অবস্থা হবে। অপর সাম্রাজ্যবাদী দুঃস্যদের গ্যাং, বিশেষ করে যদি ইরান যদি ধ্বংস হয়ে যায়, রাশিয়া সমস্যা, রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়া, এইসব গ্যাং দস্যুরা পৃথিবীর ধন সম্পদ, ম্যানপাওয়ার, খাদ্যশস্য ইত্যাদি লুট করার জন্য, ইত্যাদি ডাকাতি করার জন্য তাদের যে গ্যাংটা, যেটা উল্লেখ করলাম, ইরান যদি ধ্বংস হয় তাহলে চীন, রাশিয়া, কোরিয়া, এরা আর ওই তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে না। আবার আমেরিকার গ্যাং যদি ইরানের হাতে, যদি ইরান এবং রাশিয়ার হাতে যদি আমেরিকান গ্যাং, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা যদি ধ্বংস হয়, তাহলে আমেরিকান সাম্রাজ্যবাদীদের এই গ্যাং পৃথিবীতে সমস্যায় পড়বে। কাজেই দস্যুরা এখন বিভিন্ন জোটে এবং গ্যাংয়ে বিভক্ত হয়ে পৃথিবীটাকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী লুটপাট এবং ডাকাতি করার ফন্দি ফিকির করছে। কাজেই একটা গাছের বানর, কতগুলো বানর কোন দিকে লাফ দিবে এটা না দেখে বলা যায় না। আজকের সাম্রাজ্যবাদী গ্যাংদের যে সমস্ত জোট, এই জোট কখন কি করবে, কে হারবে, কে জিতবে, তার জন্য অপেক্ষা করতে হবে। বিশ্বের কপালে, বিশ্বের ভাগ্যে কি হবে, সাম্রাজ্যবাদী এই দস্যুরা এখন পৃথিবীতে উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে কোনো মানবতাবাদী, কোনো আদর্শের কথা, কোনো নিয়মবিধি এরা বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। তাদের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থার উদ্বৃত্ত সম্পদ তাদের সেল করতে না হলে তারা নিজেরাই ধসে পড়বে। কাজেই তারা পৃথিবীর
কোনো নিয়মকানুন, জাতিসংঘ কোনো কিছুর ধার ধারতেছে না। এটা তারা দেউলিয়া, এটা দেউলিয়া পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থার উদ্বৃত্ত সম্পদের এই দেউলিয়া। এটা কার্ল মার্কস উল্লেখ আছে, কার্ল মার্কসে এটা উল্লেখ আছে। কাজী এই যে আজকে সাম্রাজ্যবাদী দস্যুদের যে দেউলিয়াপানা এবং ডাকাতি পদ্ধতি, এটা পৃথিবীর জন্য অনেক ভয়াবহ হচ্ছে, সামনে মানব জাতির জন্য ভয়াবহ হচ্ছে। যুদ্ধের ফলে কি হচ্ছে, আজকে যে শিশুটা জন্ম নিচ্ছে আজই বিকেলে সে মারা যাচ্ছে। পাখির বাচ্চা মায়ের জন্য অপেক্ষা করছে, মা খাবার নিয়ে আসবে, মা পথে রাসায়নিক বোমে মা পাখি মারা গেল। শিশুরা এখানে কি অবস্থা হবে বোঝেন। কুকুরের 4টা বাচ্চা নিয়ে কুকুর দৌড়চ্ছে, বাচ্চা মুখে নিয়ে দৌড়চ্ছে, জায়গা পরিবর্তন করতেছে, বোমের আঘাত, গ্রেনেডের আঘাত, বড় বড় শব্দ। কুকুর তার বাচ্চা নিয়ে পথ পাচ্ছে না, কোথায় সে গেলে আশ্রয় পাবে। আর মানব জাতির এই একই অবস্থা। আজকের একটা সংসার বিধ্বস্ত হয়ে যাচ্ছে গাজার সমস্ত সংসার বিধ্বস্ত। ইসরায়েলেরও ওই একই অবস্থা। যে অবস্থা হয়েছিল ভিয়েতনামে, যে অবস্থা হয়েছিল কম্বোডিয়ায়, যে অবস্থা হয়েছিল একসময় রাশিয়ায়, চীনে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের যুদ্ধ বিগ্রহে এইসব হয়েছিল। আমরা আধুনিক কাল, আমরা এটা সভ্য দেশ বলে, সাম্রাজ্যবাদী দস্যুদের কাছে এটা সভ্য দেশ। এটা কোন ধরনের সভ্য দেশ? এটা সাম্রাজ্যবাদী দস্যুদের কথা। এই দস্যুদেরকে আটকাতে হবে কিভাবে? মজদুর শ্রেণী, কমিউনিস্ট বিপ্লবীদেরকে এই দস্যুদেরকে আটকাতে হবে। দস্যুদের আটকাতে না পারলে এই সুন্দর সুজলা পৃথিবীটা, বায়ুমণ্ডলটা, পানিটা, জগৎটা সব বিষাক্ত হয়ে যাচ্ছে। অনেক প্রকারের খাদ্য ফুরিয়ে যাচ্ছে, অনেক বাতাসে গ্যাস ছড়াচ্ছে। এইগুলা সব যুদ্ধের বিস্ফোরকের তেজস্ক্রিয়া। যারা পরের জন্য, যে সমস্ত লোকেরা পরের জন্য কবর খুঁজে, সে আবার ওই কবরে পড়ে মরে। এটা গ্রাম্য উদাহরণ। নিজের দেশের দিকে তাকান, আমাদের দেশের দিকে তাকান। যারা কবর খুঁড়েছিল পরের জন্য, সেই কবরে নিজেরা মরতেছে। কাজে আজকের সাম্রাজ্যবাদ দুনিয়ার সবকিছু ধ্বংস, লুট, ডাকাতি করার জন্য এই দস্যুরা তেড়ে আসছে মানব জাতির উপরে। মানব জাতিরকে কবর দিতে যাচ্ছে এরা। এটা তাদের ইচ্ছা না, এটা হচ্ছে পুঁজিবাদের ক্যারেক্টার। পুঁজিবাদের এই বৈশিষ্ট্যই এই দস্যুগুলা সৃষ্টি হয়েছে। দস্যুরা কোনো মায়ের পেটে, সাম্রাজ্যবাদী দস্যুরা কোনো মায়ের গর্ভে জন্ম নেয় নেই। এদের জন্ম, পুঁজিবাদের এই দস্যুদের জন্ম, এই হায়ানাদের জন্ম, এই ডাকাতদের জন্ম এই সমাজ ব্যবস্থার ভেতরে, সমাজ বুর্জুয়া উৎপাদন ব্যবস্থার ভেতরেই এই দস্যুদের জন্ম। কাজী আমাদের এই উৎপাদন ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে, উৎপাদন ব্যবস্থার ধরনটা, পলিসিটা পাল্টাতে হবে। কমিউনিস্ট সাম্যবাদী ব্যবস্থা, কমিউনিস্টের হুবহু বাংলা হলো সাম্যবাদ। সাম্যবাদী ব্যবস্থায় শ্রেণীহীন সমাজ হয়। শ্রেণীহীন সমাজ হলে সেখানে আর এই দস্যুরা, সেখানে আর এই দুষ্কৃতীরা, সেখানে আর শোষকরা জন্ম হয় না। কাজী আজকের যে দস্যুরা জন্ম হয়েছে, এরা পুঁজিবাদের গর্ভে এদের জন্ম। আজকের ধর্ষণকারী, আজকে লুটতকার, ডাকাতরা বা পুঁজিপতিরা
যে যুদ্ধ চালাচ্ছে এবং তারা যেসব কার্যকলাপ করছে তাদের জন্মটাই হলো এই বুর্জুয়া উৎপাদন ব্যবস্থার মডেল গর্ভে। অর্থাৎ পিঠার সাজ দেখেছেন আপনারা, এক ধরনের পিঠার সাজ আছে গোল গোল, ওখানে চালের গুঁড়ি, ময়দার গুঁড়ি, আটার গুঁড়ি যাহাই ওখানে দিবেন পিঠাটা গোল হয়ে আসবে। পুঁজিবাদী ফর্ম, পুঁজিবাদী সাজটাই তাই। এখানে মজুদ্দার জন্ম হবে, এখানে দস্যুরা জন্ম হবে, এখানে হাইজ্যাকাররা জন্ম হবে, এখানে মজুদ্দার এবং দেহ ব্যবসার এই ব্যবস্থাগুলি হলো পুঁজিবাদীর গর্ভেই এদের জন্ম। কাজী এটা কোনো যুদ্ধ করে, এটা কোনো ফু দিয়ে, এটা কোনো দাওয়াই খেয়ে আজকে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। শ্রমিক শ্রেণী, ওয়ার্কার্স ক্লাস, মজদুর ক্লাস, এরা এটা পরিবর্তন করবে। আর পুঁজিবাদী ব্যবস্থার ঠিক বিপরীত সাম্যবাদী ব্যবস্থা, যৌথ মালিকানা, যৌথ পৃথিবী, খণ্ড খণ্ড পৃথিবী না, পৃথিবীটাকে যৌথ করা, উৎপাদন ব্যবস্থাকে ব্যক্তিকেন্দ্রিক থেকে এনে সামাজিককরণ করা। অর্থাৎ তখন মানুষ বলবে আমাদের দেশ, আমাদের পৃথিবী, আমরা কথাটা বলো। এখন যে কথাটা পৃথিবীতে দেশে দেশে চালু আছে সেটা হচ্ছে কি আমি ও আমাদের, আমি ও আমার, আমি ও আমার। যৌথ উৎপাদন ব্যবস্থায় আমি কথাটা আর থাকবে না, আমি ও কথাটা থাকবে না। এখানে আসবে কি আমরা, আমরা মানে করি দুনিয়ার মানুষ, আমরা কথাটা আসবে শ্রেণীহীন সমাজে। এবং এই দস্যুদের আর জন্ম হবে না এবং দস্যুরা শুকিয়ে মরবে সাম্যবাদী কমিউনিস্ট ব্যবস্থায়। দুনিয়ার সামগ্রী, দুনিয়ার এক ধরনের দ্রব্য সামগ্রী ন্যাচারাল, প্রাকৃতিক, অর্থাৎ আলো বাতাস, জমি, জঙ্গল, জলরাশি। আর একটা যা দৃশ্যগোচর হচ্ছে আমাদের চোখের সামনে যা দেখি, সভ্যতা, রাস্তাঘাট, খাদ্যদ্রব্য, এর ভিতরে সবচাইতে এখন পৃথিবী চলতে হলে পৃথিবীর সমস্ত প্রকার যন্ত্র চলে ইলেকট্রিকে। আবার ইলেকট্রিকটা তৈলবিহীন চলতে পারে না। কাজে আজকের পৃথিবীর তৈলটা হচ্ছে কি পৃথিবীর চালিকা শক্তি, প্রতিটি মানুষের কাজের জন্য তৈল শক্তি। এই তৈল শক্তিটা কোথায় পাওয়া যায়? এটা একমাত্র মধ্যপ্রাচ্যে বেশি, আমেরিকায়, রাশিয়ায়, চীনে থাকলেও মধ্যপ্রাচ্যটা সম্পূর্ণ তেল বেশি। সাম্রাজ্যবাদী দস্যুদের ভিতরে মারামারি, যুদ্ধ, পৃথিবীতে হানাহানি তেল নিয়া। তেলটা ওই মধ্যপ্রাচ্যের রাজাদের, ওই রাজাদের সাথে কখনো রাশিয়ার ভাব থাকে, কখনো আমেরিকার ভাব থাকে, কখনো চীনের ভাব থাকে। তেলটা কিন্তু মধ্যপ্রাচ্যের এক জায়গার। এই তেল নিয়া অসম বাণিজ্য, তেল নিয়া যে দ্বন্দ্ব সংঘাত, তারই বহিঃপ্রকাশ এই পৃথিবীতে যুদ্ধ। কাজী এই এই তেলের সমাধানটা আবার কিভাবে হবে? আমি আলাদাভাবে তেলের কোনো সমস্যার কথা বলতেছি না। সামাজিক কারণ, যৌথ উৎপাদন, যৌথ পৃথিবী, তেল সহ পৃথিবীর সব সম্পদ যৌথ মালিকানা থাকবে। তেল তখন মধ্যপ্রাচ্যের কোনো রাজা বাদশার না, তেলটা মানব জাতির। কাজী ওই সময় আর এই যুদ্ধটা থাকবে না। আজকের যে যুদ্ধটা হচ্ছে, ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরো তার বউকে ডাকাতি করে নিয়ে গেল, অমনি সাথে সাথে চীন, রাশিয়া, কিছু দেশ সোচ্চার হলো। এটা খারাপ কাজ, ভালো কাজ না। কিন্তু আমেরিকা যদি তাদের তেলের ভাগ দেয়, এখনো যদি দেয়, তাহলে এটা থাকবে না। কাজেই সম্পদের সুষ্ঠু বন্টন পুঁজিবাদী সমাজে সম্ভব না।
সম্পদ বলতে আমি দুনিয়ার সব সম্পদ, আপনার বাড়িতে যে সম্পদ আছে, আমার বাড়িতে যে সম্পদ আছে, এই দুনিয়ার সবটাকে আমি একটা সম্পদ মনে করতেছি এবং এটার যৌথ মালিকানা। যৌথ মালিকানায় আবার বন্টনটা আবার সেভাবে হবে। যৌথ মালিকানার বন্টন, সরবরাহ আর বন্টন, পুঁজিবাদী ব্যবস্থার সরবরাহ ও বন্টনের সমস্যার কারণে এই দুনিয়ায় যুদ্ধ, হানাহানি, মারামারি। আর কমিউনিস্ট ব্যবস্থায় উৎপাদন, সরবরাহ, বন্টন, এটা সুশৃঙ্খল, এটা যৌথ এবং পৃথিবীর সব মানুষকে সামনে রেখে। এই আমাদের গোটা জাতির মানুষ, তাদের বৃদ্ধ এরা, শিশু এরা, গোটা জাতির জন্য আছে কি, এত চাল আছে, এত গম আছে, এত তেল আছে, এইগুলোর বন্টন আবার কমিউনিস্ট ব্যবস্থা, এত সাম্যবাদী ব্যবস্থা হবে। তখন এই পৃথিবীতে হানাহানি হবে না। যে হানাহানির সূত্র মানব জাতির মহাকালের প্রথম যাত্রার থেকে শুরু হয়েছে, তারই ধারাবাহিকভাবে হানাহানি মারামারিরও রূপ এবং ঢং পদ্ধতি ভিন্ন রকম হয়েছে। এবং মারামারির আদিকালের হাতিয়ার, মধ্যযুগের হাতিয়ার, আধুনিক যুগের হাতিয়ার, এই হাতিয়ারগুলো পার্থক্য আছে। এখন এই হাতিয়ারগুলো যদি, এই রাসায়নিক বোম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কত আমি এত নাম মনে রাখতে পারি না, এইগুলো নিয়ে যুদ্ধ হচ্ছে। যুদ্ধর মানুষের মূল বিষয়টা আড়াল করা হচ্ছে। যুদ্ধটা করতেছে কি নিয়া? হিজাব নিয়া, বোরখা নিয়া, মানে অথচ ধর্মটাকে সামনে নিয়ে যুদ্ধটা বাদে হচ্ছে, ধর্মকে সামনে নিয়ে, অর্থাৎ মূল সমস্যাটাকে আড়ালে রাখা হচ্ছে। মূল সমস্যা হচ্ছে কি? 5টা জিনিস: খাদ্য, বাসস্থান, চিকিৎসা। এখানে বোরকা কেন? এখানে হিজাব কেন? এখানে ওই সন্ন্যাস, বৈরাগীদের, এই সাধুদের, ব্রাহ্মণদের পিতা, এইসব কেন? গির্জায় ওই যে খ্রিস্টানদের ওই ড্রেস কেন? এই ড্রেস, এক একটা ধর্মের এক একটা ড্রেস, এইগুলোকে সামনে এনে মূল সমস্যাটাকে বুর্জোয়া দস্যুরা আড়াল করতেছে। কাজেই দেখবেন যে সমস্ত ধর্মের কারণে মানুষ হত্যা হচ্ছে, যে সমস্ত জাতিগত কারণে এক জাতি আরেক জাতিকে হত্যা করতেছে, এতে মানব কোনো কল্যাণ আসতেছে না, কিন্তু অকালে সে প্রাণ হারাচ্ছে। এখন তার দোষটা কি? সে হিন্দু, তার দোষটা কি? সে মুসলমান। প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী দস্যুরা, অর্থাৎ 4300 ধর্মের পুরোহিতরা বসে খায়, ধর্মের পুরোহিতরা বসে খায়, অথচ 1 ঘন্টা ভিতরে পৃথিবীর এই দ্বন্দ্বের মীমাংসা করা যায়। সমস্ত ধর্মের পুরোহিতরা বসুক, তারা বলুক, এবং সবাই বলবে সৃষ্টিকর্তা খোদা এক। তাহলে পদ্ধতি, তাকে ডাকার পদ্ধতি, তোমার মতো তুমি করো, আমার মতো আমি করি। কিন্তু আমাকে আঘাত দেওয়ার কথা তো তোমার ধর্মে বলে নাই, তোমাকে জবাই করার কথা তো আমার ধর্মে বলে নাই। এখানে তারপরে যুগে যুগে যে যুদ্ধগুলা হচ্ছে, সেই যুদ্ধের সামনে এসে যাচ্ছে ধর্ম, এসে যাচ্ছে এই কুচক্রির হাত থেকে বাঁচতে হলে এই যে ধর্মীয় গুরুরা বসবে না, তাহলে তাদের ব্যবসাটা থাকে না, পাদ্রীদের ওই ব্যবসাটা থাকবে না, ব্রাহ্মণদের ওই ব্যবসাটা থাকবে না, মৌলভী সাহেবদের এই ব্যবসাটা থাকবে না। কোনো ধর্মীয় পুরোহিত পরের খায়, নিজে উৎপাদন করে না, এবং ধর্মীয় ফতোয়াবাজি করে সে মঠ মন্দির গির্জা ওখানে অবস্থান করে, এবং ওখানে বসে আকাম আর ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে। সে কখনো এটা মীমাংসাতে যাবে না, কিন্তু মীমাংসার জন্য 1 ঘন্টা লাগে। তাহলে তাদের ব্যবসাটা থাকে না। আর তাদের কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে, এটা আমি নিয়ে আলাপ করতে চাই না। এটা বিজ্ঞান তো আছে, নূতন সৃষ্টি হয় নাই। তা বিজ্ঞানটাকে মানতে সমস্যা থাক, সমস্যা থাক, কিন্তু বিজ্ঞানকে সামনে এগোতে থাকি।
অন্তত এই কথাটা সবাই আপনারা মানবেন, মানতে হবে যে আমার মতো যে হবে তাকে জবাই দেওয়া যায় না ধর্মীয় কারণে। আর যে অন্যান্য গণ্ডগোল, মারামারি, ফ্যাসাদ, এগুলো হচ্ছে কি সম্পদের ব্যক্তিগত মালিকানার কারণে। তো অনেক কথা বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সরি।